Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের লাস্ট প্রোসপিস অর্থাৎ অ্যান্টন চেকবের লেখা দ্য বেট এই গল্পটির পার্ট 3। এর পাশাপাশি জানিয়ে রাখি থার্ড সেমিস্টারে তোমাদের যে আর দুটি প্রোসপিস আছে অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এবং স্ট্রং রুটস এবং যে দুটি পোয়েম আছে আবার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসেস এবং যে ওয়ান অ্যাক্ট প্লেটি আছে রাইডার্স টু দ্য সি, এই সমস্ত নাটক গল্প এবং কবিতা আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়ি আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থার্ড সেমিস্টারের ভিডিও তো বটেই, কিন্তু পরবর্তীতে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। ইট স্ট্রাক 3 o'clock, ঘড়িতে 3টে বাজার ঘন্টা পড়লো। স্ট্রাক মানে আঘাত করা, তার মানে ঘড়িতে 3টে বাজলো, সেটার আওয়াজ শোনা গেল। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার সেটা শুনতে পেল। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, ঘরের প্রত্যেকেই তখন ঘুমোচ্ছে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, বাইরে কিছুই শোনা যাচ্ছে না। বাট দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ, শুধুমাত্র ঠান্ডা শীতল গাছের মর্মর ধ্বনি। রাসলিং মানে হচ্ছে মর্মর, মানে পাতায় হাওয়া লেগে যে আওয়াজ হয় সেটা। আর চিল ট্রিজ মানে হচ্ছে ঠান্ডা শীতল গাছ। আন্ডারলাইন করে রাখো, বাইরে শুধু এটাই শোনা যাচ্ছে, তার মানে কি বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। ট্রাইং টু মেক নো নয়েজ, সে কোনো আওয়াজ না করেই হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ, সে একটা আগুন থেকে সুরক্ষিত সিন্দুক থেকে, ফায়ার প্রুফ মানে আগুন লাগলেও যার কিছু হবে না সেরকম একটা সেফ সিন্দুক থেকে কি নিল? দ্য কি অফ দ্য ডোর, সেই দরজার চাবিটা নিল। হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 years, যেটা 15 বছর ধরে খোলা হয়নি। আন্ডারলাইন করে রাখো। তাহলে এটা কোন ঘরের চাবি? যে ঘরেতে কিন্তু ওই যে ইয়ং লয়ারটা আছে মানে আমাদের প্রিজনার, সেই ঘরের চাবিটা কোথা থেকে নিল না ফ্রম এ ফায়ার প্রুফ সেফ, আগুনেও কিছু হবে না সেরকম একটা সিন্দুকের ভেতর থেকে সেই চাবিটা সে বের করলো। এরপরে কি করলো? পুট অন ইস ওভারকোট, তার গায়ে কোটটাকে চাপালো। পুট অন মানে তোমরা জানো পরিধান করা, 9-10 অজস্রবার ফ্রেজাল ভার্বে পড়েছো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং সে ঘরের বাইরে বেরিয়ে গেল। তাহলে তার মাথায় এখন কি চিন্তা ঘুরছে না সেখানে গিয়ে সেই যে প্রিজনার সেই লয়ার তাকে সে হত্যা করবে। তো এরপরে কি হলো? ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানটা ছিল ঠান্ডা এবং অন্ধকার। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। আন্ডারলাইন করে রাখো। এ ড্যাম কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, একটা স্যাঁতস্যাঁতে ভিজে এবং যেন ছুরির মতো কাটছে হাওয়া সেটা বাগান দিয়ে বয়ে বেড়াচ্ছে। কাটিং উইন্ড কেন বলেছে? এত ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনে হচ্ছে যেন কিছু দিয়ে গাটাকে কাটলে যেরকম হবে, তো সেই রকম ঠান্ডা শীতল। দেখো ড্যাম কাটিং উইন্ড সেটা বাগানে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, সেটা যেন আর্তনাদ করছিল এবং গাছগুলোকে এতটুকু বিশ্রাম দিচ্ছিল না। হাউলিং মানে আর্তনাদ করা, দেখবে জোরে হাওয়া দিলে ঝড় উঠলে শোঁশো আওয়াজ হয়, আর সে গাছটাকে কি করছে গো? নো রেস্ট মানে গাছটাকে সবসময় দুলিয়েই যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, ব্যাংকার কি করলো? তার চোখগুলোকে কঠোর করলো। তো এরকম যদি ঝড় বৃষ্টি হয় দেখবে আমরা চোখ খোলা রাখতে পারি না, চোখ বুজে আসে, তাই ব্যাংকার চোখটাকে স্ট্রেন্ড কঠোর করে বড় বড় চোখ করে তাকিয়ে থাকার চেষ্টা করলো। বাট কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস, কিন্তু সে মাটিও দেখতে পেল না বা সাদা মূর্তিগুলোও দেখতে পেল না। চোখ কঠোর করেও এই ঝড় বৃষ্টিতে সে কিছুই দেখতে পাচ্ছে না, এটা আন্ডারলাইন করে রাখতে পারো। আর্থ এবং হোয়াইট স্ট্যাচুস কিছুই দেখতে পেল না। নট দ্য লজ নট দ্য ট্রিজ, সেই ঘরটাকেও দেখতে পেল না, গাছগুলোকেও দেখতে পেল না, শুধু কানে শুনতে পাচ্ছে আর চোখে ওই বৃষ্টির ঝাপটা লাগছে। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সে এবার সেই দিকে গেল যেদিকে সেই ঘরটা ছিল। সে তো মোটামুটি আন্দাজ করেও বুঝতে পারবে যে বাগানের কোন অংশে সেই লজটা আছে, এবার সে সেই দিকে গেল। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, গিয়ে দুবার সে হচ্ছে ওয়াচম্যান মানে যে রক্ষী ছিল তাকে ডাকলো। আন্ডারলাইন করে রাখো, টুয়াইস দুবার ডাকলো। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর এলো না, এটাও আন্ডারলাইন করে রাখতে পারো। এভিডেন্টলি স্পষ্টতই দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, তো রক্ষী কি করেছে? এই আবহাওয়া থেকে আশ্রয় খুঁজে নিয়েছে। এভিডেন্টলি মানে স্পষ্টত, আর শর্ট মানে হচ্ছে খোঁজা, শর্ট শেল্টার মানে সে হচ্ছে আশ্রয় খুঁজেছে ফ্রম দ্য ওয়েদার, এই আবহাওয়ায় নিশ্চয়ই সে বাইরে বসে পাহারা দেবে না, তো সেও কোথাও হচ্ছে বিশ্রাম নিচ্ছে।
অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার, এবং সে হয়তো কোথাও গিয়ে ঘুমোচ্ছে, আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, আন্ডারলাইন করে রাখো, নয় রান্নাঘরে না হলে গ্রিন হাউসের মধ্যে, এই দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গায় সে গিয়ে এখন ঘুমোচ্ছে। তো এই সময় ব্যাংকার কি ভাবছে দেখো, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশান, যদি আমার ইচ্ছা বা অভিসন্ধিকে পূরণ করার আমার সাহস থাকে, প্লাক মানে হচ্ছে সাহস বা দৃঢ়তা, আর ক্যারি আউট তো জানো কার্য সম্পাদন করা, তাহলে আমার যে ইন্টেনশান, আমার যে অভিসন্ধি বা ইচ্ছা, আমি যদি সেটা পূরণ করার সৎসাহস আমার মধ্যে থাকে, থট দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষ অর্থাৎ ব্যাংকার ভাবলো, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, সন্দেহ সর্বপ্রথম গিয়ে কিন্তু রক্ষীর ওপরে পড়বে, আমার ওপর পড়বে না। সবাই কি ভাববে, হয়তো ওয়াচম্যান তাকে মেরেছে, তাহলে আমি কাজটা করলেও সন্দেহ পড়বে কিন্তু ওয়াচম্যানের উপরে, কিন্তু ওয়াচম্যানের ওপরে পড়লেও লোকেরা এটা সন্দেহ ঠিকই করবে যে ওই হয়তো ওয়াচম্যানকে দিয়ে মেরে দিয়েছে, টাকাটা দিতে হবে বলে, বা 15 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে বলে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর, অন্ধকারের মধ্যে সে সিঁড়ি এবং দরজাটাকে অনুভব করতে লাগলো, তাহলে চোখে তো কিছু দেখতে পাচ্ছে না, ওই হাত টাত বাইরে ঠাউরে যাওয়া যেটাকে বলে, এরকমভাবে অন্ধকারের মধ্যে সে এগিয়ে গেল। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং সে লজের প্রবেশপথে প্রবেশ করলো। দেন হি গ্রপড হিজ ওয়ে ইনটু এ লিটিল প্যাসেজ, তারপরে সে একটা ছোট অংশের মধ্যে অন্ধকারের মধ্যে হাতড়াতে গেল। গ্রপড মানে হচ্ছে অন্ধকারের মধ্যে হাতড়ানো, দেখতে তো পাচ্ছে না, ওই হাত বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে। অ্যান্ড লাইটেড এ ম্যাচ, এবং তারপরে সে একটা দেশলাই কাঠি জ্বাললো, আন্ডারলাইন করে রাখো, লাইটেড এ ম্যাচ। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো আত্মা ছিল না, সোল মানে এমনি আত্মা হয়, তো জায়গাটা এতটাই নির্জন তো মনে হলো এখানে যেন কেউই নেই। দেয়ার ওয়াজ এ বেড স্ট্রিট উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা খাট বা পালঙ্ক ছিল যার মধ্যে কোনো বিছানা পাতা ছিল না। বেড স্ট্রিট মানে হচ্ছে খাট বা পালঙ্ক, কিন্তু তার উপরে কোনো বেডিং মানে বিছানা পাতা কিন্তু ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং কোণের দিকে, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, আন্ডারলাইন করে রাখো, একটা কি ছিল না, অন্ধকারের মধ্যে হচ্ছে একটা আয়রন স্টোভ, একটা লোহার স্টোভ কিন্তু রাখা ছিল। দ্য সিলস অন দ্য ডোর, দরজার যে সিল মানে দরজার চারধারে যে হালকা আস্তরণ দেয়া থাকে, লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যেটা কিনা ওই বন্দির ঘরের দিকে নিয়ে যাচ্ছে, ওয়ার ইনট্যাক্ট, সেটা কিন্তু অক্ষত ছিল। ইনট্যাক্ট মানে অক্ষত, মানে এই 15 বছরে এই দরজা যে খোলা হয়নি সেটা বোঝা যাচ্ছে। সিলস মানে হচ্ছে দরজার চারপাশে একটা আস্তরণ যেটা দরজাটাকে প্রোটেক্ট রাখে। এরপর কি হলো দেখো, হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন সেই দেশলাইটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান ট্রেমলিং উইথ ইমোশান, সেই বৃদ্ধ মানুষটি আবেগে কাঁপতে কাঁপতে, ট্রেমলিং তো যেন কাঁপা, ইমোশান হচ্ছে আবেগ, তার মানে তার মধ্যে ভয় কাজ করছে, আবেগ কাজ করছে, সে কাঁপতে কাঁপতে কী করলো, পিপড থ্রু দ্য লিটিল উইন্ডো, সেই ছোট্ট জানালা দিয়ে উঁকি দিল। পিপড মানে উঁকি মারা, থ্রু হচ্ছে মধ্যে দিয়ে। কি দেখতে পেলো, আন্ডারলাইন করে রাখো, এমসিকিউ আসতে পারে। এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, সেই বন্দির ঘরে একটা ঝাপসা বা আবজাভাবে বাতি জ্বলছে। বার্নিং তো জ্বলা জানো, ডিমলি হচ্ছে ঝাপসা বা আবজাভাবে, এই ক্যান্ডেলটা আন্ডারলাইন করে রাখবে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, এবং বন্দিটা কোথায় বসে আছে না, টেবিলের মধ্যে বসে আছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, তার পিছনের অংশটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এই যে বন্দিটা বসে আছে, ব্যাংকার কিন্তু পিছন দিক থেকে দেখছে, তার পিছনের অংশটা বা পিঠটা দেখতে পাচ্ছে। আর কি দেখতে পাচ্ছে, দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুলগুলো, অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাত দুটো, এটাও কিন্তু আন্ডারলাইন করে রাখবে। উঁকি মেরে জানলা দিয়ে এটুকুই দেখা যাচ্ছিল। আর কি দেখতে পেল, ওপেন বুকস ওয়্যার লাইং অন দ্য টেবিল, টেবিলের ওপরে বই খোলা অবস্থায় আছে। অন দ্য টু ইজি চেয়ার্স, দুটো আরাম কেদারার উপরে আছে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে কার্পেটের উপরেও আছে। সব জায়গায় হচ্ছে খালি বই খোলা অবস্থায় আছে। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মানে এইচএস ইয়ার। থার্ড সেমিস্টারের নাম্বার কিন্তু তোমাদের এইচএসের নাম্বার হিসাবে অ্যাড হবে, তাই থার্ড সেমিস্টারে তোমরা যত বেশি মার্কস তুলে রাখবে, ফোর্থ সেমিস্টারে যদি নাম্বারটা কমও হয় পার্সেন্টেজটা ঠিকঠাক এসে যাবে। তোমরা জানো ফোর্থ সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মতো ডেসক্রিপটিভ, যেখানে তোমাদের ব্রড কোয়েশ্চেন বা নোটস লিখতে হবে। আর এবছর পরীক্ষা কিন্তু নিজের স্কুল মানে হোম সেন্টারে হবে না, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, যেমনটা তোমরা মাধ্যমিকের সময় দিতে। থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র এমসিকিউ নয়, তার পাশাপাশি গ্রামার এবং আনসিনেরও প্র্যাকটিস সেট করানো হয়। দেখবে যেগুলো তোমাদের প্রোজ আছে সেগুলো পড়ে নিলেই এমসিকিউ হয়ে যাবে, কিন্তু পোয়েট্রির এমসিকিউগুলো ডিটেলসে না আলোচনা করলে হবে না, যেখানে হচ্ছে লিটারারি টার্মস, ইনার মিনিং আছে। এবং অনলাইন ক্লাসে তোমাদের 5 মার্কস যে টেক্সচুয়াল গ্রামার আসবে,
তার সাথে সাথে আনসিন থেকেও কিন্তু 5 মার্কসের ভোকাবুলারি এবং গ্রামার আসবে, সেগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। তাই তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, অনলাইন ক্লাসের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এরপর কি হলো, নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। 5 মিনিটস পাস্ট, 5 মিনিট কেটে গেল, অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স টায়ার, এবং সেই বন্দিটা একবারও কিন্তু নড়ল না। টায়ার মানে হচ্ছে নড়াচড়া করা। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট হ্যাড টট হিম টু সিট স্টিল, 15 বছরের বন্দিদশা তাকে হয়তো চুপ করে বসা শিখিয়ে দিয়েছে। দেখবে আমরা বেশিক্ষণ চুপ করে বসতে পারি না, সবসময় নড়াচড়া করি। তো এই 5 মিনিট দেখছে যে চুপ করে বসে আছে, তখন ব্যাংকারের মনে হয় 15 বছরের এই বন্দিদশা তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে চুপ করে বসতে হয়। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, এবারে ব্যাংকার কি করলো, জানলাতে তার আঙুল দিয়ে একটু টোকা মারলো। ট্যাপ মানে হচ্ছে টোকা দেওয়া। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, এবং এর উত্তরে বন্দি কোনো রকমই নড়াচড়া করলো না। মেড নো মুভমেন্ট মানে সে কোনো রকম নড়াচড়া করলো না, হোয়াট এভার ইন রেসপন্স এর প্রত্যুত্তরে, যে এ জানলায় টোকা দিয়েছে ও হয়তো চমকে উঠে দেখবে, সে কিছুই করলো না। দেন দ্য ব্যাংকার কসাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, তারপরে ব্যাংকার কি করলো, খুব সতর্কতার সাথে সেই দরজার হচ্ছে সিলটাকে ভেঙে ফেললো। তাহলে দরজাতে সিল লাগানো ছিল, কসাসলি মানে হচ্ছে সতর্কতার সাথে বা সন্তর্পণে সে সিলটাকে ব্রেক করলো। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং চাবিটাকে সেই চাবির গর্তের মধ্যে প্রবেশ করালো। দ্য রাস্টি লক গেভ এ গ্রেটিং সাউন্ড, সেই মোর্চে পড়া লক থেকে একটা কর্কশ আওয়াজ এলো। রাস্টি মানে হচ্ছে মোর্চে পড়া, আর গ্রেটিং সাউন্ড মানে ক্যারক্যারে বা কর্কশ আওয়াজ হলো। এতদিন পর 15 বছর পর লকটা খোলা হচ্ছে। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং দরজাটাও কিন্তু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়ে খুলে গেল। অনেক দিন পর দরজা খুললে যেরকম তারা আওয়াজ হয়, সেই ভূতের সিনেমায় যেরকম আওয়াজ হয় দরজা খুললে ঠিক সেরকম। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স, ব্যাংকার আশা করেছিল তিনি সঙ্গে সঙ্গে শুনতে পারবেন। অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, কি, ফুটস্টেপস পায়ের আওয়াজ, অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং বিস্ময়ের হয়তো চিৎকার। তাহলে এই যে দরজা খুলেছে, ব্যাংকার আশা করছে কি এই বুঝি হয়তো পায়ের আওয়াজ শুনতে পাবো বা কোনো হচ্ছে চিৎকার, বিস্ময়ের চিৎকার শুনতে পাবো। বাট 3 মিনিটস পাস্ট, কিন্তু 3 মিনিট কেটে গেল। এই দুটো সময়কে কিন্তু ভালো করে মনে রাখবে। দরজা খোলার আগে 5 মিনিট ওয়েট করেছিল, আর দরজা খুলে 3 মিনিট ওয়েট করলো। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, কিন্তু ঘরের ভিতরটা ততটাই শান্ত ছিল যেমন আগে ছিল। মানে কোনো রকম রেসপন্স কিন্তু সেই প্রিজনারের থেকে সে পেল না। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, তাই সে ঠিক করলো সে ভিতরে যাবে। তারপরে কি হলো চলো দেখা যাক। অ্যাট দ্য টেবিল এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, টেবিলের উপরে সাধারণ মানুষের মতো দেখতে নয় এমন একটা মানুষ। আনলাইক মানে দেখো মতো নয়, লাইক মানে তো একই রকম দেখতে। তো আনলাইক অর্ডিনারি পিপল, একে সাধারণ মানুষের মতো দেখতে নয় তেমন একটা মানুষ। ওয়াজ সিটিং মোশনলেস, স্থির হয়ে বসেছিল। মোশনলেস মানে হচ্ছে স্থির। তো লোকটাকে কেন সাধারণ মানুষের মতো দেখতে নয় বলেছে, দেখো তারপরেই লেখা আছে হি ওয়াজ এ স্কেলিটন, তাকে একটা কঙ্কালের মতো দেখতে লাগছিল। স্কেলিটন মানে তোমরা জানো কঙ্কাল। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, যেন তার হাড়গুলোর ওপরে চামড়াটাকে টেনে লাগানো আছে। মানে সে এতটাই রোগা, তার গায়ে একটুখানিও মাংস নেই, দেখলে মনে হবে যেন হাড়ের উপরে চামড়াটাকে টেনে লাগানো, পুরো কঙ্কালসার তার চেহারা। উইথ লং কার্লস লাইক এ ওম্যান্স, এবং মেয়েদের মতো তার লম্বা কোঁকড়ানো চুল হয়ে গেছে। কার্লস মানে হচ্ছে কোঁকড়ানো চুল, তাহলে 15 বছর ধরে চুল কাটেনে, মেয়েদের মতো এরকম তারা বড় চুল হয়ে গেছে। অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড, এবং ঝাঁকড়ানো দাড়ি হয়ে গেছে। স্যাগি মানে নোংরাও হয়, এখানে হবে ঝাঁকড়ানো। এই যে দীর্ঘ 15 বছর ধরে সে হচ্ছে চুল দাড়ি কাটেনে, মানে একদম পুরো ঝাঁকড়ানো চুল দাড়ি হয়ে গেছে। তাহলে আন্ডারলাইন করে দেবে, এমসিকিউ আসতে পারে তাকে কেমন দেখতে লাগছিল, কঙ্কালের মতো, মেয়েদের মতো লম্বা চুল এবং ঝাঁকনানো দাড়ি। দেখো তার আরও বর্ণনা দেওয়া আছে। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা হয়ে গেছিল হলদেটে। উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, তার মধ্যে যেন একটা মাটির আভা ছিল। আর্থি মানে হচ্ছে মাটির, আর টিন্ট মানে আভা। তাহলে 15 বছর ধরে সে একটা ঘরের মধ্যে বন্দি ছিল, তার গায়ে সূর্যের আলো পড়েনি। তো সূর্যের আলো না পড়লে দেখবে গাছের পাতাও কিন্তু হলদেটে হয়ে যায়। তো এর মুখটা হলদেটে হয়ে গেছিলো এবং মাটির একটা আভা যেন ছিল। হিজ চিক্স ওয়ার হলো, তার গালগুলিতে গর্তের সৃষ্টি হয়েছে। চিক্স মানে যেন গাল, হলো মানে ফাঁপা হয়, কিন্তু এখানে হবে গর্ত। তার মানে কি এতই রোগা হয়ে গেছে চামড়া ঢুকে গিয়ে হাড় বেরিয়ে এসেছে। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, আর তার পিঠটা ছিল হচ্ছে লম্বা এবং সরু। অ্যান্ড দ্য হেড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড, এবং সেই হাতটা যার উপরে তার ওই ঝাঁকড়ানো মাথাটাকে রাখা ছিল। প্রপড মানে হচ্ছে ওখানে রাখা, তার মানে সে হাতের ওপরে তার ঝাঁকড়ানো মাথাটাকে রেখে কিন্তু ওই চুপ
করে বসেছিল সেই হাতটা কেমন ছিল, ওয়াজ সো থিন অ্যান্ড ডেলিকেট দ্যাট, এতটাই পাতলা এবং আপলকা যে, ডেলিকেট মানে শৌখিন হয়, এখানে তোমরা আপলকা বলতে পারো, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, সেদিকে তাকাতেও কিন্তু ভয় লাগছিল। ড্রেডফুল মানে ভয়ঙ্কর, মানে তার হাতটা এতটাই রোগা, দেখলে মনে হবে যে এক্ষুনি মনে হয় ভেঙে যাবে, এতটাই ডেলিকেট বা আপলকা মনে হচ্ছে। এবং সে হাতের উপরে কিন্তু সেই মাথাটাকে রেখেছে যে মাথায় চুলটা ঝাঁকড়ানো অবস্থায় আছে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, তার চুলে ইতিমধ্যেই পাক ধরেছে। স্ট্রিক্ট উইথ সিলভার, স্ট্রিক্ট মানে রেখা, রেখা পড়ে যাওয়া, সিলভার মানে রূপলি, তার মানে তার চুলেতে রূপলি রেখা পড়েছে, অর্থাৎ তার চুল পাকতে শুরু করেছে। অ্যান্ড সিইং হিজ ইমাসিয়েটেড এজেড লুকিং ফেস, এবং তার এই দুর্বল বয়স্ক দেখতে মুখটা দেখে, ইমাসিয়েটেড মানে প্রচণ্ড দুর্বল, কৃষকায় যেটাকে বলে, আর এজেড লুকিং ফেস মানে বুঝতে পারছো তাকে বুড়ো বা বয়স্ক দেখতে লাগছে এমন তার মুখটা। এটা দেখে কি মনে হবে, নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট, কেউ বিশ্বাস করবে না যে দ্যাট হি ওয়াজ অনলি 40, এই মানুষটার বয়স মাত্র 40 বছর। মনে আছে তো যখন চুক্তিটাই রাজি হয়েছিল তার বয়স ছিল 25, আর আজকে 15 বছর যখন প্রায় কমপ্লিট হতে চলেছে, তাহলে 25 + 15 তার বয়স হয়ে গেছে কিন্তু 40, কিন্তু তাকে দেখলে কেউ বিশ্বাস করবে না। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড, তার সেই নত মস্তকের সামনে, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আর বাউড মানে নত করা, তার মানে সে মাথাটাকে নামিয়েছিল, এবং তার সামনে দেয়ার লে অন দ্য টেবিল এ শিট অফ পেপার, টেবিলের উপরে কিন্তু একটা কাগজের পাতা রাখা ছিল। অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, যার ওপরে কিছু খুব সুন্দর হাতের লেখায় লেখা ছিল। তাহলে আন্ডারলাইন করে রাখো, টেবিলে ছিল একটি শিট অফ পেপার এবং তার ওপরে কিছু একটা কিন্তু ফাইন হ্যান্ডরাইটিং, খুব সুন্দর হাতের লেখা ছিল। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুধু 3rd সেমিস্টার নয়, পরবর্তীকালে 4th সেমিস্টারেরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা বা কোন গ্রাম থেকে আমার স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখছে। তাকে দেখে ব্যাংকারের কি মনে হচ্ছে দেখো, পুওর ক্রিচার থট দ্য ব্যাংকার, বেচারা প্রাণী, ব্যাংকার ভাবলো। তাহলে ব্যাংকার তাকে কিসের সাথে তুলনা করছে না, বেচারা প্রাণী। এখানে পুওর মানে কিন্তু গরিব হবে না, হবে বেচারা, আর ক্রিচার মানে হচ্ছে জীব বা প্রাণী, জন্তুও বলতে পারো। তাহলে তাকে দেখে ব্যাংকারের কিন্তু করুণা বা মায়া হচ্ছে যে এই রকম অবস্থা, কিন্তু তাকে সেখানে কিন্তু হত্যা করতেই এসেছে, কারণ সে বেঁচে থাকলে কালকে 12টা যদি হয়ে যায় তাকে কিন্তু 2 মিলিয়ন দিতে হবে। তো লোকটাকে দেখে ব্যাংকার আরও কি ভাবছে দেখো, হি ইজ অ্যাসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, ও ঘুমোচ্ছে এবং খুব সম্ভবত ওই লক্ষ টাকার স্বপ্ন দেখছে। মানে ব্যাংকারের মনে হচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে কালকে কখন 12টা বাজবে আর 2 মিলিয়ন নিয়ে আমি এখান থেকে বেরোতে পারবো। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, আর আমাকে কি করতে হবে, এই আধমরা মানুষটাকে ধরতে হবে। লোকটা তো অলরেডি হাফ ডেড হয়েই গেছে। থ্রো হিম অন দ্য বেড, ওকে বিছানায় ছুঁড়ে ফেলবো। স্টাইফেল হিম লিটিল উইথ এ পিলো, এবং তাকে বালিশ দিয়ে কিছুটা শ্বাসরোধ করে দেবো। স্টাইফেল মানে হচ্ছে শ্বাসরোধ করা, দম বন্ধ করা, আর পিলো হচ্ছে বালিশ। তার মানে ওকে তো মারার প্ল্যান নিয়ে এসেছে, বলছে একে মারা বেশি কষ্টকর কাজ নয়, ধরবো, বিছানায় ফেলবো, বালিশ দিয়ে একটু শ্বাসরোধ করে দেবো, ব্যাস আমার কাজ শেষ। অ্যান্ড দ্য মোস্ট কনসেনসিয়াস এক্সপার্ট, এবং সব থেকে বিবেকবান বিশেষজ্ঞরাও উড ফাইন্ড নো সাইন অফ এ ভায়োলেন্ট ডেথ, তারাও হিংস্র মৃত্যুর কোনো কিন্তু চিহ্ন খুঁজে পাবে না। মানে এমনভাবে মারবো যারা খুব কনসেনসিয়াস মানে খুব বিবেকবান, বিচার বুদ্ধি সম্পন্ন এক্সপার্ট, বিশেষজ্ঞরাও, মানে যাদেরকে আমরা গোয়েন্দা বলি, সিআইডি সিবিআই ধরো এরকম কিছু কেস হলো, তারা এসেও কি পাবে না, নো সাইন অফ এ ভায়োলেন্ট ডেথ, এটা যে হিংস্র মৃত্যু জোর করে মারা হয়েছে এটার প্রমাণ পাবে না। হ্যাঁ, তখন হয়তো পোস্টমর্টেম সিস্টেম ওঠেনে, তাহলে হয়তো জানা যেত। যাই হোক, বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হেয়ার, কিন্তু তার আগে পড়া যাক যে সে কি লিখেছে। ওই যে পাশে টেবিলে যে পাতাতে একটা সুন্দর হাতের লেখায় লেখা আছে, তো বলছে আগে সেটা পড়া যাক। দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবিল, ব্যাংকার টেবিল থেকে সেই পাতাটাকে তুললো, অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, এবং এরপরে যেটা লেখা আছে সেইটাকে সে পড়তে লাগলো। দেখো এরপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে ওই পাতাতে আমাদের লয়ার মানে সেই বন্দি লিখেছে। কি লিখেছে, টুমোরো অ্যাট 12 o'clock আই রিগেন মাই ফ্রিডম,
আগামীকাল 12টার সময় আমি আমার স্বাধীনতা পুনরায় ফিরে পাবো। রিগেন মানে হচ্ছে পুনরায় ফিরে পাওয়া। অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, এবং আমি অন্যান্য মানুষের সাথে মেলামেশা করার অধিকার পাবো। রাইট মানে এখানে অধিকার, আর অ্যাসোসিয়েট মানে মেলামেশা। কাল 12টা বাজলেই আমি স্বাধীন, এবার সবার সাথে আবার মেলামেশা করতে পারবো। বাট বিফোর আই লিভ দিস রুম অ্যান্ড সি দ্য সানশাইন, কিন্তু আমার এই ঘর ছেড়ে যাওয়ার আগে এবং সূর্যের আলো দেখার আগে, লিভ দিস রুম, লিভ মানে ছেড়ে যাওয়া, কিন্তু এই ঘর ছেড়ে যাওয়ার আগে এবং সানশাইন সূর্যের আলো দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি, আমি প্রয়োজন মনে করি, নেসেসারি মানে জানো প্রয়োজন, টু সে ফিউ ওয়ার্ডস টু ইউ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কাল তো চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি মনে করি এটা প্রয়োজনীয় তোমাকে কিছু বলার। উইথ এ ক্লিয়ার কনসেন্স আই টেল ইউ, একদম পরিষ্কার বিবেকের সাথে আমি তোমাকে বলছি, মানে ভাববে না যে আমি নেশার ঘরে আছি, মদ খেয়ে বলছি। একদম ক্লিয়ার কনসেন্স, কনসেন্স মানে বিবেক, মানে আমি এখন আমার জ্ঞানত অবস্থায় আছি, আমি তোমায় বলছি। অ্যাজ বিফোর গড, যেমন ভগবানের সামনে, হু বিহোল্ডস মি, যিনি আমাকে দেখেন। বিহোল্ডস মানে হচ্ছে তাকানো বা দেখা। ভগবানের সামনে যখন আমরা কিছু মন থেকে বলি, প্রে করি, আমরা ভাবি কি ভগবান আমাদের দেখছে। আমি সেইভাবে তোমাকে সত্যিটা বলছি। দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, আন্ডারলাইন করো, আমি স্বাধীনতা, জীবন এবং স্বাস্থ্য এগুলোকে ঘৃণা করি। ডেসপাইজ মানে ঘৃণা করা। তাহলে আমাদের লয়ার মানে সেই প্রিজনার বলছে আমি কি ঘৃণা করি? ফ্রিডম, স্বাধীনতা, লাইফ, জীবন, হেলথ, স্বাস্থ্য। এবার ভেবে দেখো, আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু এগুলোই চাই, স্বাধীনতা চাই, জীবন চাই, স্বাস্থ্য চাই, টাকা সম্পত্তি চাই, কিন্তু ওই যে প্রিজনার, আমাদের লয়ার বলছে আমি এগুলোকে ঘৃণা করি। সেগুলোর যথেষ্ট কারণ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়ব। অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস, এবং তোমাদের বইয়েতে যা কিছু আছে, ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, যেগুলোকে পৃথিবীর ভালো জিনিস বলা হয়। পৃথিবীর ভালো জিনিস কি? সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা, এই যে সব কিছুকে যেগুলো তোমাদের বইয়েতে ভালো জিনিস বলা হয়, আমি সেগুলোকে ঘৃণা করি। কেন ঘৃণা করি? এবারে দেখো নেক্সট প্যারাগ্রাফ থেকে আমরা আস্তে আস্তে জানবো। ফর 15 ইয়ার্স আই হ্যাভ বিন ইনটেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, বিগত 15 বছর ধরে আমি খুব একাগ্রভাবে পার্থিব জগৎ নিয়ে পড়েছি। ইনটেন্টলি মানে একাগ্রভাবে বা আগ্রহের সাথে। কি পড়াশোনা করেছে? আর্থলি লাইফ, আন্ডারলাইন করে রাখো, এই যে পার্থিব জগৎ, ও 15 বছর ধরে শুধু এই সব নিয়েই পড়েছে। ইট ইজ ট্রু, এটা সত্যি, আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, আমি পৃথিবীও দেখিনি, কোনো মানুষের সাথেও আমার দেখা হয়নি। বাট ইন ইউর বুকস, কিন্তু তোমার ওই বইগুলোতে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্রেগ্রেন্ট ওয়াইন, আমি সুগন্ধি মদ পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, আমি পুরুষ হরিণ শিকার করেছি। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। আর কি শিকার করেছি? অ্যান্ড ওয়াইল্ড বোর্স ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে বুনো শুয়োর শিকার করেছি। বোর্স মানে হচ্ছে শুকর। হ্যাভ লাভড উইমেন, আমি মেয়েদেরকে ভালোবেসেছি। তোমাদের মনে হতে পারে যে এগুলো কি করে সম্ভব? দেখো, এগুলো কিন্তু সে সশরীরে করেনি, সে 15 বছর কিন্তু ওই ঘরেতেই বন্দি ছিল, কিন্তু সে যে বইগুলো পড়েছে, ওই বইয়ের মধ্যে দিয়ে কল্পনার মাধ্যমে সেইগুলো করেছে। সে ফ্রেগ্রেন্ট ওয়াইন, ফ্রেগ্রেন্ট মানে সুগন্ধি মদ পান করেছে, গান গেয়েছে, শিকার করেছে, এগুলো সব আন্ডারলাইন করে রাখবে, এমসিকিউ আসতে পারে। এমনকি সে বলছে আমি মহিলাদেরও কিন্তু ভালোবেসেছি। কেমন মহিলা? বিউটিজ অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, তারা এতটাই সুন্দর যে মেঘেদের মতো স্বর্গীয়। ইথেরিয়াল মানে হচ্ছে স্বর্গীয়। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, যাদেরকে তৈরি করেছিল তোমাদের কবিদের জাদু এবং প্রতিভাবান ব্যক্তিরা। তো এই সব যে চরিত্র, এই যে বইয়ের মধ্যে যে গল্প ঘটনা, এগুলোকে কারা তৈরি করেছে? পোয়েটসরা, কবিরা, এবং জিনিয়াসেস যারা প্রতিভাবান ব্যক্তি, তারা তৈরি করেছে। তিনি আরও বলছেন ওই মহিলারা কি করেছে? হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা রাতে আমার সাথে দেখা করতে এসেছে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, এবং তারা আমার কানে ফিসফিস করে বলেছে। হুইসপার্ড মানে হচ্ছে ফিসফিস করে বলা। কি বলেছে? ওয়ান্ডারফুল টেলস, সব চমৎকার গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ হোয়াইল, যেটা আমার মাথাকে ঘুরিয়ে দিয়েছে। হোয়াইল মানে হচ্ছে ঘুরপাক্ষা, ঘূর্ণি। তাদের গল্প শুনে আমার মাথা হচ্ছে পাক খেয়ে গেছে। ইন ইউর বুকস আই হ্যাভ ক্লাইম টু দ্য পিকস অফ এলব্রুজ অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, তোমার ওই বইগুলোর মাধ্যমেই আমি কি করেছি না, আমি এলব্রুজ এবং মন্ট ব্ল্যাঙ্কের চূড়ায় উঠেছি। আন্ডারলাইন করো। দেখো, আবারও বলছি, সে সশরীরে বাস্তবে কিন্তু ওর চূড়ায় ওঠেনি, কিন্তু এই বই পড়ার মাধ্যমে সে বলছে এলব্রুজ এবং মন্ট ব্ল্যাঙ্ক। এলব্রুজ হচ্ছে রাশিয়ার ককেশিয়াস পর্বতমালায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, আর মন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ফ্রান্স এবং ইতালির বর্ডারে অবস্থিত আল্পস পর্বতমালার একটা শৃঙ্গ। এই দুটো শৃঙ্গতে বলছে আমি উঠেছি, যেটা কিন্তু বাস্তবে ওঠেনি, কল্পনার জগতে উঠেছি।
উঠেছে। তোমাদের একটা ক্লাসিক এক্সাম্পল দিই, তোমরা রিলেট করতে পারবে। আমাদের বাংলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় যে পড়বে, চাঁদের পাহাড় যখনই তুমি পড়বে শঙ্করের চরিত্রটাকে কিন্তু আমরা নিজেদের ভাবতে শুরু করব, যে গ্রামের একটা ছেলে আফ্রিকার কেনিয়ার মোম্বাসাতে হচ্ছে রেলের কাজ নিয়ে গেছি, ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওখানকার যে বিবরণ এবং তারপরে হচ্ছে হীরের খনির সন্ধান, তখন তুমিও কি হয়ে যাবে এই গল্পটা পড়তে পড়তে নিজেকে শঙ্করের জায়গায় নিয়ে চলে যাবে। ঠিক সেইভাবেই আমাদের এই প্রিজনার অর্থাৎ লয়ার এই বই পড়ার মাধ্যমেই বলছে আমি এলব্রুজ এবং মন্ট ব্ল্যাঙ্কের উপরে উঠেছি। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সানরাইজ, এবং ওই উপর থেকে আমি হচ্ছে সূর্যোদয় দেখেছি। আর কি দেখেছি? অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং, সন্ধেবেলায় দেখেছি মানে সূর্যাস্তের সময় দেখেছি। ফ্লাড দ্য স্কাই দ্য ওসিয়ান অ্যান্ড দ্য মাউন্টেন টপস, আকাশ সমুদ্র এবং পাহাড়ের চূড়াগুলো হচ্ছে প্লাবিত হয়েছে কিসের দ্বারা? উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, সোনালি এবং গাঢ় লাল রঙে। সূর্যাস্তের সময় চারিদিকটা কি হয়ে যায়? সোনালি গাঢ় লাল রঙে ঢেকে যায়। তো বলছে ওই উপর থেকে মানে হচ্ছে এলব্রুজ এবং মন্ট ব্ল্যাঙ্কের উপর থেকে আমি যেমন সূর্যোদয় দেখেছি, সূর্যাস্তের সময় দেখেছি আকাশ এবং মহাসাগর এবং পাহাড়ের চূড়াগুলো যেন গাঢ় লাল আর সোনালি রঙে প্লাবিত হয়েছে। আর কি দেখেছে দেখো, আই হ্যাভ ওয়াচ ফ্রম দেয়ার, আমি সেখান থেকে দেখেছি দ্য লাইটিনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমার মাথার উপরে বিদ্যুতের ঝলকানি। লাইটিনিং ফ্ল্যাশিং মানে হচ্ছে বিদ্যুতের ঝলকানি। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং আমি দেখেছি ঝড়ের মেঘরা দুভাগে ভাগ হয়ে গেছে। ক্লিভিং মানে হচ্ছে দুভাগে ভাগ হয়ে যাওয়া, তাহলে ওই যে বিদ্যুতের ঝলকানি ওটা যেন ঝোড়ো মেঘকে দুভাগে ভাগ করে দিচ্ছে। আর কি কি দেখেছি? আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি সবুজ জঙ্গল দেখেছি, ফিল্ডস মাঠ দেখেছি, রিভার্স নদী দেখেছি, লেকস টাউনস হ্রদ দেখেছি, শহর দেখেছি। সব আন্ডারলাইন করে রাখো, এগুলো কিন্তু কল্পনার জগতে দেখেছে, বই পড়ার মাধ্যমে দেখেছে। কিন্তু আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি সাইরেনের গান শুনেছি। এই সাইরেন কি? সাইরেন হচ্ছে গ্রিক মাইথোলজি অর্থাৎ গ্রিক পুরাণে এমন একটা প্রাণী যারা হচ্ছে অর্ধেকটা নারী মানে মেয়ে আর অর্ধেকটা হচ্ছে মাছ বা পাখির মতো দেখতে হয়। এরা খুব মিষ্টি গান গাইতে পারে এবং এরা পাথুরে দ্বীপে থাকে। তো এরা মিষ্টি গান গিয়ে কী করে? নাবিকদের আকর্ষিত করে, এবং নাবিকরা যখন তাদের গান শুনে ওই দিকে যায়, ওই পাথরে ধাক্কা খেয়ে তাদের কিন্তু জাহাজ ডুবি হয়। এই জন্য সাইরেন দেখবে এখনও আমরা সাইরেন শব্দটা কখন ব্যবহার করি? এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাইরেন বাজানো হয় মানে লোককে সতর্ক করার জন্য। বলছে আমি এই ঘরে বসেই সাইরেনের কিন্তু গান শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেপার্ডস পাইপস, এবং রাখাল বালকের বাঁশির সুর শুনেছি। স্ট্রেনস মানে হচ্ছে সুর, আর শেপার্ডস পাইপ মানে বুঝতে পারছো রাখাল বালকের হচ্ছে বাঁশি, পাইপ মানে এখানে হবে বাঁশি। আই হ্যাভ টাচ দ্য উইংস অফ কমলি ডেভিলস, আমি শয়তানদের সুন্দর ডানাকেও স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন, যে উড়ে এসেছিল, টু কনভার্স উইথ মি অফ গড, ভগবানকে নিয়ে আমার সাথে আলোচনা করার জন্য। কনভার্স মানে হচ্ছে আলোচনা বা কথোপকথন। ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, আমি তোমার ওই বইগুলোর মাধ্যমে নিজেকে অতলস্পর্শী খাদেতে নিক্ষেপ করেছি। ফ্লাং মানে হচ্ছে নিক্ষেপ করা, কোথায়? বটমলেস পিট, বটমলেস মানে অতলস্পর্শী, যার কোনো তল নেই, সীমানা নেই, সেই পিট সেই খাদের মধ্যে আমি নিজেকে নিক্ষেপ করেছি, মানে একদম অন্ধকারে কোথায় চলে গেছি। পারফর্মড মিরাকেলস, অলৌকিক সব ঘটনা ঘটিয়েছি। পারফর্ম মানে তো ঘটানো, আর মিরাকেলস হচ্ছে অলৌকিক ঘটনা। স্লেন, স্লেন মানে হত্যা করা, আমি হত্যা করেছি। দেখো কি সত্যি হত্যা করেছে? ও তো ঘরে বসে বই পড়েছে, কিন্তু বইয়েতে ধরো সে পড়ছে ইউলিসেসের ট্রোজান ওয়্যার, নিজেকে সে ইউলিসেসের সাথে তুলনা করে ভাবছে আমি হচ্ছে এখানে লড়াই করছি এবং হত্যা করছি। বার্ন টাউনস, আমি শহর পুড়িয়েছি। প্রিচ নিউ রিলিজিয়ান্স, নতুন ধর্ম প্রচার করেছি। প্রিচ মানে প্রচার করা। কনকোয়ার্ড হোল কিংডমস, গোটা রাজত্বকে জয় করেছি। কনকোয়ার্ড মানে হচ্ছে জয় করা বা দখল করা। এই সব কিছুই হয়েছে কিন্তু এই বই পড়ার মাধ্যমে, বই পড়ে তার কল্পনার জগতে সে এইগুলো কিছু করেছে। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তোমার ওই বইগুলো আমাকে হচ্ছে জ্ঞান দিয়েছে। তাহলে বই পড়লে আমরা কত জ্ঞানী হতে পারি বোঝা যাচ্ছে। ওই যে 600রও বেশি বই পড়ে এই এত জ্ঞান সে সঞ্চয় করেছে। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান, সমস্ত মানুষের যে অস্থির চিন্তাভাবনা, হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস, যুগ যুগ ধরে যেটা সৃষ্টি হয়েছে। দেখবে কবিরা যেগুলো লিখেছে এগুলো কিন্তু তাদের আনরেস্টিং থট। শেক্সপিয়ার হোক বা রবি ঠাকুর হোক, তাদের মাথায় যে অস্থির চিন্তাভাবনা এসেছে এগুলোই তো তারা কবিতার আকারে লিখেছে। তাহলে এই যে অস্থির চিন্তাভাবনা মানুষের এবং
অল দ্য এজেস মানে এগুলো যুগ যুগ ধরে এসেছে, সেই সব কিছু তিনি কি বলছেন, ইজ কম্প্রেসড, সেগুলো সংকুচিত হয়েছে ইনটু এ স্মল কম্পাস ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কের একটা বিশেষ জায়গায়। এখানে কম্পাস মানে যে কম্পাস যন্ত্র হয় দিক নির্ণয় সেটা নয়, এটা একটা অংশ। বলছে সেই যুগে যুগে যে অস্থির চিন্তাভাবনা মানুষের ছিল, আমি এত বই পড়েছি, সেগুলো আমার মস্তিষ্কের, আমার ব্রেনের একটা জায়গায় কিন্তু সংকুচিত হয়ে স্থান দখল করেছে। আই নো দ্যাট, আমি জানি যে আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আমি তোমাদের সবার থেকে জ্ঞানী। তাহলে দেখলে বই পড়লে আমরা কত জ্ঞানী হতে পারি। আর একটা কথা মনে রাখতে হবে, এ শুধুমাত্র সাধারণ বই পড়েনি, এ কিন্তু ধর্মগ্রন্থ পড়েছে। আর ধর্মগ্রন্থ পড়লে কি হবে গো, তার সত্যের উপলব্ধি হবে। এই জন্যেই তার টাকার প্রতি আর কোনো মোহমায়া নেই। ওই যে বলছে না, তোমরা যেটাকে ভালো বলো, সুখ সমৃদ্ধি ঐশ্বর্য টাকা পয়সা, ওগুলোকে আমি ঘৃণা করি। এরপরে তিনি বলছেন, অ্যান্ড আই ডেসপাইস ইউর বুকস, এবং আমি তোমাদের বইগুলোকেও ঘৃণা করি। আই ডেসপাইস উইজডম অ্যান্ড দ্য ব্লেসিং অফ দিস ওয়ার্ল্ড, এবং এই জগতের জ্ঞান এবং আশীর্বাদকেও আমি ঘৃণা করি। ডেসপাইস মানে ঘৃণা করা, উইজডম তো জানো জ্ঞান, আর ব্লেসিং হচ্ছে আশীর্বাদ। কেন এগুলোকে ঘৃণা করে দেখো, তারপরেই তিনি যুক্তি দিয়েছেন, ইট ইজ অল ওর্থলেস, কারণ এগুলো সব মূল্যহীন। ফ্লিটিং, এগুলো ক্ষণস্থায়ী, এরা চিরকাল থাকবে না। ইলিউজারি, এগুলো হচ্ছে অলিক বা মায়াময়। অ্যান্ড ডিসিপটিভ, এরা প্রতারণা করে আমাদের সাথে। কার মতো? লাইক এ মিরাজ, মরিচিকার মতো। তোমরা ভৌতবিজ্ঞানের আলোর চ্যাপ্টারে পড়েছিলে, মরুভূমিতে মরিচিকা দেখা যায়, দূর থেকে পথিক দেখে ভাবে ওখানে জল আছে, কিন্তু ওটা আলোর জন্য হয়, ওখানে গেলে দেখে নেই, এবং এই মরিচিকার পিছনে যেতে যেতেই ক্লান্ত হয়ে সে মরে যায়। তো পৃথিবীতে এই যে জ্ঞান, এই যে আশীর্বাদ, এই যে সুখে শান্তিতে থাকবো, এগুলোকে তিনি বলছেন ওর্থলেস, মূল্যহীন, ফ্লিটিং, ক্ষণস্থায়ী। ইলিউজারি, এগুলো মায়াময়, অলিক, কল্পনা, এবং ডিসিপটিভ, এরা আমাদের সাথে প্রতারণা করে। কার মতো? লাইক এ মিরেজ, একটা মরিচিকার মতো। দেখবে আমরা যা কিছু জিনিস চাই, ভেবে দেখো তো, এই যে তোমরা এখন চাইছো একটা দামি বেশ ফোন হবে, কিন্তু ভাবো তো এটা কি চিরকাল তোমার সাথে থাকবে? তোমরা যেটাকে ভালোবাসো, কোনো জিনিস হোক, কোনো মানুষ হোক, সেও দেখবে চিরকাল কিন্তু তোমার সাথে থাকবে না। যে টাকা পয়সা, ছেলেদের ক্ষেত্রে যদি বলে একটা ভালো গাড়ি, মেয়েদের ক্ষেত্রে ধরো কোনো একটা মেকআপ কিট, বা কারোর কিছু যদি ইচ্ছা হয় যে আমার এটা চাই জীবনে, আমি এটা সেটা, সেগুলো সবই দেখবে কিন্তু আসলে অর্থহীন এবং ক্ষণস্থায়ী। চিরকাল কিন্তু কিছুই তোমার সাথে থাকবে না। এই উপলব্ধি আমাদের প্রিজনার বা আমাদের যেই লয়ার তার কিন্তু হয়েছে। তিনি আরও বলছেন, ইউ মে বি প্রাউড, তুমি গর্বিত হতে পারো, ওয়াইজ, জ্ঞানী হতে পারো, অ্যান্ড ফাইন, সুন্দর হতে পারো। তুমি যাই হও না কেন, কি হবে? পৃথিবীতে একটাই চরম সত্য, সেটা হচ্ছে মৃত্যু। দেখো লেখা আছে, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, এই পৃথিবীর মুখ থেকে মৃত্যু তোমাকে মুছে দেবে। ওয়াইপ ইউ অফ, ওয়াইপ মানে হচ্ছে মুছে দেওয়া, ঠিক আছে? ওয়াইপার হয় না গাড়ির সামনে থাকে উইন্ডস্ক্রিনে, তো বলছে এই পৃথিবীর মুখ থেকে মৃত্যু তোমাকে মুছে দেবে, তোমার কিচ্ছু থাকবে না, তোমার আজকে যে এই ঐশ্বর্য, ক্ষমতা, নাম, যশ, খ্যাতি সব চলে যাবে। কেমনভাবে? অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, মনে হবে যেন তুমি ছিলে ইঁদুর, মাটির তলায় হচ্ছে মাটি খুঁড়ে থাকতে। তার মানে মানুষকে একটা ইঁদুরের সাথে তুলনা করেছে। তুমি যে আজকে ভাবছো তোমার এত নাম যশ খ্যাতি, তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি কীরকম? মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, বারোয়িং মানে হচ্ছে খনন করা। তাহলে মাটির তলায় যেরকমভাবে ইঁদুরেরা থাকে, বলছে তুমি তার থেকে বেশি কিছু নও। অ্যান্ড ইউর পস্টারিটি, এবং তোমার বংশ, তার মানে তোমার নেক্সট জেনারেশন, তোমার যে উত্তর পুরুষ। ইউর হিস্ট্রি, তোমার ইতিহাস। একটা জমিদার বাড়ির ইতিহাস থাকে না, ও বিরাট বড় জমিদার, রায়চৌধুরী এরম টাইটেল ছিল জমিদারের, বিরাট বড় জমিদার বাড়ি, এই বড় গেট, সেখানে দারোয়ান থাকতো, ঘোড়ার গাড়ি ঢুকতো, সেলাম করতো। আজকে দেখবে ভেঙে চুরে ভেঙে পড়ছে, কেউ দেখভালের লোক নেই। তাহলে এই যে তোমার বংশ, তোমার ইতিহাস, ইওর ইমমর্টাল জিনিয়াসেস, তোমার অমর প্রতিভারা, তোমার যাই প্রতিভা থাক না কেন, উইল বার্ন অর ফ্রিজ, সেটা নয় পুড়ে যাবে, নয় জমাট বেঁধে যাবে। বার্ন মানে পুড়ে যাওয়া, ফ্রিজ মানে জমাট বেঁধে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। টুগেদার, একসাথে, উইথ দ্য আর্থলি গ্লোব, এই পার্থিব জগতের সাথে। মানে তোমার যাই থাকুক না কেন, বংশ, ইতিহাস, প্রতিভা সব কিন্তু একদিন চলে যাবে। তার মানে বলতে চাইছে এইসব মোহমায়া, একমাত্র মৃত্যুই হচ্ছে পৃথিবীর চরম সত্য। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তোমরা তোমাদের যুক্তি হারিয়েছ, রিজন মানে যুক্তি, অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং তোমরা ভুল পথে চালিত হচ্ছ। এই কথাগুলো আমাদের প্রিজনার মানে লয়ার বলছে তার জেলার অর্থাৎ ব্যাংকারকে। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ, তোমরা সত্যের বদলে মিথ্যাকে গ্রহণ করেছো। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, এবং সুন্দরের বদলে কুৎসিতকে গ্রহণ করেছো। হিডিয়াসনেস মানে প্রচণ্ড খারাপ দেখতে বা কুৎসিত।
ইউ উড মার্বেল, তুমি খুব অবাক হবে। মার্বেল মানে হচ্ছে বিস্ময় বা অবাক। কখন? ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম সর্টস, যদি এরকম অদ্ভুত ঘটনা তুমি সম্মুখীন হও। স্ট্রেঞ্জ ইভেন্টস হচ্ছে অদ্ভুত ঘটনা, আর সাম সর্টস, সর্টস মানে রকম। কী রকম? ফ্রগস অ্যান্ড লিজার্ড সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ ইনস্টিড অফ ফ্রুট, যদি আপেল এবং কমলা লেবু গাছে ফলের পরিবর্তে ব্যাঙ এবং টিকটিকি হতে শুরু করে। ইনস্টিড অফ হচ্ছে পরিবর্তে, তাহলে অ্যাপেল এবং অরেঞ্জেস, আপেল আর কমলা লেবু গাছে তো আপেল আর কমলা লেবু হবে, কিন্তু তার বদলে যদি সেখানে ফ্রগস অ্যান্ড লিজার্ডস মানে ব্যাঙ আর টিকটিকি হতে শুরু করে, তুমি তো অবাক হবে। অর ইফ রোজেস বিগ্যান টু স্মেল লাইক এ সোয়েটিং হর্স, আর যদি গোলাপের গন্ধ ঘরমাক্ত ঘোড়ার মতো হয়ে যায়। সোয়েটিং হর্স মানে হচ্ছে ঘেমো ঘোড়া, মানে একটা ঘোড়া ছুটে এসেছে, তার গা থেকে যে ঘামের গন্ধ, ভাবো সেই গন্ধটার মতো গন্ধ হয়ে গেল গোলাপের। তাহলে এগুলো অদ্ভুত ব্যাপার নয়? সো আই মার্ভেল অ্যাট ইউ, তাই আমি তোমাকে বা তোমাদেরকে দেখে, এখানে তোমাকে বলতে শুধু কিন্তু জেলারকে বলেনি, মানে ব্যাংকারকে বলেনি, আমাদেরকেও বলেছে, যারা আমরা হচ্ছে এই অর্থ সুখ সমৃদ্ধির পেছনে ছুটি। বলছে আই মার্ভেল অ্যাট ইউ, তোমাদের দেখে আমার বিস্ময় হয়। হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যারা কিনা স্বর্গের বদলে পৃথিবীকে বেচেছে। তো লয়ার বলছে আমি বই পড়ে এমন জায়গায় নিজেকে নিয়ে গেছি, আমি বুঝতে পেরেছি স্বর্গ মর্ত্যের তফাৎ কী। তো তোমাদেরকে দেখে আমাদের খুব বোকা মনে হয়, তোমরা হচ্ছে স্বর্গের বদলে পৃথিবীকে নিচ্ছ, তোমরা ওই টাকা পয়সার পেছনে ছুটছো। কিন্তু আসলে তাহলে কোন পথে যেতে হবে? আধ্যাত্মিকতার পথে যেতে হবে, ত্যাগের পথে যেতে হবে, এই মোহমায়া ত্যাগ করতে হবে। এবং তিনি বলছেন আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, তাই আমি তোমাদেরকে বুঝতে চাই না। এখানে বারবার বলছি ইউ মানে শুধু কিন্তু সে ব্যাংকার বা জেলারকে বলেনি, আমাদেরকেও বলেছে। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশান, এটাকে কাজে প্রমাণ করতে। তোমাদের মনে হতে পারে খালি ডায়লগই দিয়ে যাচ্ছে, কাজে তো আর কিছু করে দেখাচ্ছে না। বলছে আমি এটাকে কাজে প্রমাণ করব। হাউ আই ডেসপাইজ, যে আমি কতটা ঘৃণা করি, অল দ্যাট ইউ লিভ বাই, যেগুলোকে নিয়ে তোমরা বাঁচো। তাহলে আমরা যে পারিপার্শ্বিক জিনিসগুলোকে নিয়ে বাঁচি, এই যে টাকা পয়সা সুখ আহ্লাদ, বলছে এগুলোকে আমি কতটা ঘৃণা করি সেটা প্রমাণ করার জন্য আমি কি করব? আই রিনাউন্স দ্য 2 মিলিয়নস, আমি ওই 2 মিলিয়নকে পরিত্যাগ করলাম। রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেয়, আমি ওই টাকাটা নেবো না, আমি ওটা ত্যাগ করে দিলাম। অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড অ্যাজ আ প্যারাডাইস, যেটাকে একসময় আমি স্বপ্নে স্বর্গ ভেবেছিলাম। তো আমার তখন বাজি ধরার কারণ ছিল আমি 2 মিলিয়নস পাবো, সেই সময় সেটা আমার কি ছিল? প্যারাডাইস, আমার কাছে স্বর্গ। অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইজ, এখন যেটাকে আমি ঘৃণা করি। ওই যে বললাম ধর্মগ্রন্থ পড়ে তার মনে হয়েছে যে টাকাটা জীবনে সব নয়, ওই জন্য বলছে আগে ওটা আমার কাছে ছিল স্বর্গের মতো, এখন আমি আসল পার্থক্যটা বুঝতে পেরেছি যে ওটা হচ্ছে মোহমায়া, তাই আমি ওটাকে ত্যাগ করলাম, আমি এখন ওটাকে ঘৃণা করি। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, ওই টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা, যে অর্থাৎ ওই টাকা আমার চাই না। আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার, আমি এখান থেকে বেরিয়ে যাব 5 আওয়ার্স বিফোর দ্য টাইম ফিক্সড, নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে। আন্ডারলাইন করো, 12টায় হচ্ছে চুক্তি শেষ হবে, আমি 12টা বাজার 5 ঘন্টা আগেই আমি এখান থেকে বেরিয়ে যাব, যাতে এটা প্রমাণিত করতে পারি যে ওই টাকাটাকে আমি চাই না, ওই টাকাটাকে আমি ঘৃণা করি। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, এবং এইভাবেই আমি চুক্তিটাকে লঙ্ঘন করব। চুক্তি ছিল 12টা পর্যন্ত থাকতে হবে, আমি তার আগেই বেরিয়ে যাব, তাহলে তোমাকে আর 2 মিলিয়ন আমাকে দিতে হবে না, এবং ওই 2 মিলিয়ন আমি চাই না। হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রিড দিস, যখন ব্যাংকার এটা পড়লো, হি লেড দ্য পেজ অন দ্য টেবিল, তারপরে সে কি করলো? টেবিলে সেই পাতাটাকে রেখে দিল। কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, সেই অদ্ভুত মানুষটার মাথায় একটা চুম্বন করলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং সেই লজ থেকে বেরিয়ে গেল উইপিং, কাঁদতে কাঁদতে। অ্যাট নো আদার টাইম, অন্য যে কোনো সময়ে, ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, এমনকি যখন সে স্টক এক্সচেঞ্জে প্রচুর পরিমাণে টাকা হেরেছে, ধরো স্টক এক্সচেঞ্জে টাকা লাগিয়েছিল, অনেক টাকা হেরে গেছে, তখনও হ্যাড ই ফেল্ট সো গ্রেট এ কন্টেম্প্ট ফর হিমসেলফ, নিজের প্রতি তার কখনো এত ঘৃণা বা অবজ্ঞা তৈরি হয়নি যেটা এখন তৈরি হচ্ছে। তাহলে দেখো ব্যাংকারের মধ্যেও কত পরিবর্তন এসেছে। ব্যাংকার কিন্তু এখানে এসেছিল প্রিজনার মানে লয়ারকে হত্যা করতে, কিন্তু ওই চিঠিটা পড়ে যে আমি একে টাকার জন্য মারতে এলাম, আর এ টাকা না নিয়ে 5 ঘন্টা আগে বেরিয়ে যাচ্ছে। ভাবো, ও চাইলেই 12টার পরে বেরোতে পারতো, টাকাটা নিয়ে বেরোতে পারতো, কিন্তু সেটা না করে চলে যাচ্ছে, কারণ সে জীবনের আসল মানে বুঝতে পেরেছে। এই টাকা, সম্পত্তি, সুখ সমৃদ্ধি, ঐশ্বর্য, এগুলো কিন্তু মোহমায়া। তাহলে আমাদের যে ব্যাংকার, এতে তার কতটা পরিবর্তন এসেছে, সে নিজেকেই প্রচণ্ড কন্টেম্প্ট বা ঘৃণার চোখে দেখছে। হোয়েন হি গট হোম, যখন সে ঘরে পৌঁছালো, হি লে অন হিজ বেড, সে তার বিছানায় শুয়ে পড়লো। বাট হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, কিন্তু তার চোখের জল এবং আবেগ তাকে কয়েক ঘন্টা ঘুমোতে দিল না।
টিয়ার্স তো চোখের জল, জানো, ইমোশন হচ্ছে আবেগ। শুয়ে শুয়ে খালি ওই কথাটা ভাবছে যে আমি ওকে মারতে গেলাম আর ওই লোকটা চিঠি লিখে 5 ঘন্টা আগে বেরিয়ে টাকা না নিয়ে চলে যাচ্ছে, এই কারণে সে ঘুমোতে পারলো না। এবার একদম গল্পের লাস্ট প্যারাগ্রাফে চলে এসেছি। পরের দিন সকালে কি হলো? নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস। পরের দিন সকালে রক্ষীরা ফ্যাকাশে মুখ নিয়ে দৌড়ে এলো। পেল ফেসেস, পেল মানে বিবর্ণ বা ফ্যাকাশে। অ্যান্ড টোল্ড হিম, এবং এসে ব্যাংকারকে বলল, দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ। তারা ওই মানুষটাকে দেখেছে যে কিনা লজের মধ্যে থাকতো, মানে আমাদের লয়ার বা প্রিজনার। সে কী করেছে? ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো, যে সে জানলা চড়ে বা জানলা দিয়ে উঠে ইনটু দ্য গার্ডেন, বাগানে বেরিয়েছে। গো টু দ্য গেট, দরজার দিকে গেছে। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস। ব্যাংকার সঙ্গে সঙ্গে তার চাকর বাকরকে নিয়ে গেল টু দ্য লজ, সেই লজের মধ্যে। অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, যাতে সে সুনিশ্চিত করতে পারে তার বন্দিটা পালিয়েছে। ফ্লাইট মানে হচ্ছে পালানো, আর মেড শিওর মানে সে সত্যি করে দেখলো যে রক্ষীরা যা বলছে তা সত্যি কিনা। ও জানে যে হ্যাঁ এটাই হবে, তবুও সে সেখানে গেল। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়াতে। আননেসেসারি টক বুঝতে পারছো, অপ্রয়োজনীয় কথাবার্তা। অ্যাভয়েড হচ্ছে এড়ানো, সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং, সে টেবিল থেকে সেই লেখাটাকে নিয়ে নিল। এই লেখাটা যদি পরে কেউ অন্য কেউ পায়, সে পড়ে, তাহলে সে বুঝতে পারবে আচ্ছা এই কারণে 5 ঘন্টা আগে চলে গেছে টাকা না নিয়ে। তো এই সব যাতে অপ্রয়োজনীয় কথাবার্তা না হয়, তাই সে লেখাটাকে নিয়ে নিল। ইন হুইচ দ্য মিলিয়নস ওয়ার রিনাউন্সড, যে লেখাতে ছিল কি সে লক্ষ টাকা পরিত্যাগ করছে। রিনাউন্সড আগেই বললাম, পরিত্যাগ করা। অ্যান্ড হোয়েন হি গট হোম, এবং যখন সে ঘরে পৌঁছালো, লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ, সে সেটাকে সেই অগ্নি নিরোধক সিন্দুকের মধ্যে রেখে দিল। যে সিন্দুকে আগুন লাগলেও কিছু হবে না, সেই সিন্দুকের মধ্যে ওই লেখাটাকে কিন্তু আমাদের ব্যাংকার রেখে দিল। তো এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হলো। দেখো, আপাত দৃষ্টিতে তোমাদের সবারই মনে হবে যে কেন টাকাটা নিল না, টাকাটা নিয়েই তো চলে যেতে পারত। তো আমাদের কাছে এই যে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য টাকা পয়সা, সেটা কিন্তু তার কাছে আর কোনো কিন্তু ম্যাটার করে না, তার কাছে এগুলোর কোনো মূল্য নেই। সে বুঝেছে যে জ্ঞানের মূল্য কী, সে ধর্মগ্রন্থ পড়েছে, জীবনের আসল সত্য বুঝতে পেরেছে যে একদিন তো মরতেই হবে, তো এগুলোর পেছনে ছুটে কী লাভ হবে। তাই সে টাকাটাকে না নিয়েই চলে গেল। তাহলে এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যে সুখ সমৃদ্ধি ঐশ্বর্যের পেছনে ছুটি, সেটাই কিন্তু জীবনে সব নয়। জীবনে তুমি কীরকমভাবে জীবনটাকে বাঁচছো, সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, টাকা তার জন্য প্রয়োজন অবশ্যই, কিন্তু টাকাটাই সব নয়। আর বই বা জ্ঞান এর যে ক্ষমতা বা জোর কত, সেটাও কিন্তু জানা গেল। বিশেষ করে ধর্মগ্রন্থ, যেগুলো পড়লে আমাদের জীবনের আসল দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা খুঁজে পাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো, তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। এবং ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 3rd সেমিস্টার তো বটেই, পরবর্তীতে 4th সেমিস্টারের সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।